নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি সত্যি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে আপনার চেনা পরিচিত জনের সঙ্গে অবশ্যই গল্পগুলো শেয়ার করবেন। শোনাচ্ছিলাম লেখিকা প্রতিভা বসুর ৩ তরঙ্গ, আজ উপন্যাসের দ্বিতীয় পর্ব। দেশে মস্ত লম্বা ছুটি কাটিয়ে এমএতে এসে ভর্তি হলো সোমনাথ। আইএটা তরঙ্গিনী কোনো রকমে চালিয়েছিলেন, তাছাড়া স্কলারশিপের টাকাও ছিল। কিন্তু বিয়েতে উঠে নিজের উপার্জনেই প্রায় ২ বছর চালাতে হয়েছিল তাকে। এর প্রথম বছরটাও সে তাই করল, কিন্তু দ্বিতীয় বছরের কয়েক মাস যেতেই তার মনে হলো যতটা পড়াশোনা করলে ফার্স্ট ক্লাস পাওয়া যায়, দিনে ৩টে টিউশনি করলে তার অর্ধেক পড়াও তার হবে না। তরঙ্গিনীর লাইফ ইন্স্যুরেন্সের ২০০০ টাকা ততদিনে প্রায় তলানিতে ঠেকেছে। তবু উপায় কি? তার উপরেই কিছুটা নির্ভর করতে হবে। ৩টের মধ্যে অন্তত একটা টিউশনি ছাড়তে সংকল্প করল সে। এক সহপাঠীকে বলল, তুমি নেবে নাকি? বলেছিলে তো দরকার আছে। নিশ্চয়ই, প্রায় লাফিয়ে উঠল ছেলেটি। কেতকী আমাকে রোজ তাগাদা দেয় একটা টিউশনি জোগাড় করে দেবার জন্য। কেতকী? কোন কেতকী? বাংলার? হ্যাঁ। তোমার আত্মীয়? বন্ধু, ছেলেবেলা থেকে একসঙ্গে পাশাপাশি বাড়িতে বড় হয়েছি। তার বুঝি টিউশনির দরকার? ভীষণ। বেশ তো, তাহলে বলো ওকে, আমি এ মাসের আর বাকি কটা দিন করেই ছেড়ে দেব। তার ২ দিন পরেই সোমনাথের সঙ্গে করিডোরে দাঁড়িয়ে এই বিষয়ে খোঁজ খবর নিল সহপাঠিনী কেতকী মুখার্জি। দেখাশোনা বলতে গেলে প্রত্যহই হয়, কিন্তু আলাপ এই প্রথম। ঝাঁকড়া খাটো চুল, মসৃণ শ্যামল রং, আঁটোসাঁটো গড়ন, সব মিলিয়ে বেশ দেখতে। অন্তত সোমনাথের তাই মনে হলো। আলাপটা হলো এই রকম, এই যে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। করিডর দিয়ে চলে যেতে যেতে একটু থমকালো সোমনাথ। বলুন। সন্দীপ সেন, ইংরেজির। ও বলছিল আপনার হাতে একটা টিউশনি আছে। আছে একটা, মানে আমি ছাড়ছি একটা। সত্যি ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ। তাহলে যদি দয়া করে আপনি নেবেন, যদি পারেন। বেশ তো, আমি বলবো ওদের। অনেক ধন্যবাদ। একটু চুপচাপ। কোন ক্লাসে পড়ে আপনার ছাত্র? 9। ছেলে না মেয়ে? মেয়ে। মাইনে জানতে পারি কি? 30। আবার চুপচাপ। আপনি ছেড়ে দিচ্ছেন কেন? অসঙ্গত প্রশ্ন। জবাব দিতে একটু ইতস্তত করল সোমনাথ। সেইটুকু সময়ের মধ্যে কেতকী আবার বলল, আপনার বদলে আমাকে কি রাখবেন ওরা? কেন রাখবেন না? আপনি আর আমি তফাৎ কি? বরং মেয়ের জন্য মেয়ে মাস্টার পেলেই হয়তো বেশি খুশি হবেন। তাহলে একবার যদি বলেন। আজই বলবো, একটু পরে। তাহলে আমি যাই? চলুন, আমিও যাচ্ছি। একসঙ্গে তারা করিডর পার হয়ে সিঁড়ি বেয়ে নামল, গেট পেরিয়ে রাস্তায় এলো। তারপর ভিড়ের মধ্যে কে কোথায় হারিয়ে গেল। পরের দিন আবার দেখা হলো তাদের। সামান্য হাস্য বিনিময়ের পরে লাজুক মুখে কেতকী জিজ্ঞেস করল, বলেছিলেন? সোমনাথ বলল, বলেছিলাম। রাজি? খুব। একটু তাকিয়ে থেকে, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আমাকে? আমাকে কেন ধন্যবাদ? মৃদু হেসে ক্লাসে ঢুকে গেল সোমনাথ। পরের দিনও আবার দেখা হলো তাদের। পরের দিনও, তারপরের দিনও। এই করে করে 1 সপ্তাহ পরে যখন কেতকীকে সঙ্গে করে সোমনাথ তার ছাত্রীর বাড়িতে নিয়ে গেল পরিচয় করাতে, ততদিনে তাদের পরিচয়টা আরো অনেক দূর অগ্রসর হয়েছে। পরস্পরের কাছে অনেকখানি সহজ হয়ে এসেছে তারা। 2 মাস পরে মির্জাপুরের অন্ধকার মেসের একতলার ঘরে সামান্য সর্দি জ্বরে 2 দিনের জন্য আবদ্ধ থাকতে থাকতে সোমনাথ এ কথাটাই বারে বারে উপলব্ধি করল যে
এই সংসারে জ্ঞান তো যত যন্ত্রণা সে সহ্য করেছে আজ পর্যন্ত, প্রিয় বিরহের যন্ত্রণার মতো অসহ্য আর কিছুই নয়। এর ঠিক 3 মাস পরে কোনো এক সন্ধ্যায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের পুকুর পাড়ে বসে হঠাৎ সে আবিষ্কার করল কেতকীরা 3 পুরুষের খ্রিস্টান। সঙ্গে সঙ্গে বুকের মধ্যে সহস্র হাতুড়ির আঘাত পড়ল। শুকনো ঠোঁটে 2 বার জিভ বুলিয়ে 3 বার ঢোক গিলে ভাঙা ভাঙা গলায় বলল, কই, আগে তো এ কথা জানতাম না। কি জানতে না? সরল চোখে কেতকী সোমনাথের দিকে তাকালো। এই মানে, হঠাৎ তোমরা যে খ্রিস্টান। ইস, কি একটা জানবার বিষয়। তারপর শোনো, গল্পের বাকি অংশ শেষ করল সে। আমার ছোট ভাই ডিক তখন এইটুকু বাচ্চা। আমার কাকা ঠেলে তুললেন ঘুম থেকে। হয়তো রাত তখন 4টে কি 4:30। সবে ভোরের আলো ফুটছে। তাকিয়ে দেখলুম 2 হাতে মুখ ঢেকে মা উপুর হয়ে পড়ে আছেন। কেবল তার ধনুকের মতো বাঁকা পিঠটা থেকে থেকে কেঁপে উঠছে। আর দেখলুম সাদা কাপড়ের আচ্ছাদন। বাবার চোখে গভীর ঘুম, মুখে আলোর মতো হাসি, আর বুকের ওপর ছোট বাইবেল। তারপর বিকেলবেলা নিঃশব্দে এসে দরজায় কালো গাড়ি দাঁড়ালো। থেমে থেমে ধীরে ধীরে স্পষ্ট গম্ভীর সুরে কবিতার লাইনের মতো শেষের কথা কটি উচ্চারণ করল কেতকী। সোমনাথ স্তব্ধ, একটু চুপচাপ। তারপর থেকেই আমরা কাকার অধীন। কাকা অবশ্যই খুব ভালোবাসেন, কিন্তু স্বাধীনতা নেই। ওঠা, হাঁটা, শোয়া, বসা, ফুর্তি, আনন্দ সব তাঁর ইঙ্গিতে, তাঁর ইচ্ছেতে, যেন তাঁরই হুকুমের দাস মাত্র আমরা। তবু তো আমি অনেকটা আদায় করিনি। ডিক আর মা তো ভয়েই অস্থির, টাকা আছে কিনা। আর কাকার তো ছেলেপুলে নেই। কাজেই মার আশা যে সবকিছু শেষ পর্যন্ত ডিকেরই হবে। ও তাই মনে হয় কোনো রকমে যদি নিজের পায়ে দাঁড়াতে পারি। কি হয়েছে তোমার? এতক্ষণে কেতকী লক্ষ্য করল সোমনাথের মন নেই তার কথায়। কি হবে? একটা ঘাস ছিঁড়ল সোমনাথ। কি ভাবছ? কিছু না, তোমার কথা শুনছিলাম। শুনছিলে না হাতি? কেতকী রাগ করে মুখ ঘোরালো। শোনো। অন্যদিকে মুখ ফিরিয়েই কেতকী জবাব দিল, বলো না। কি যেন ভাবল সোমনাথ। তারপর একটু পরে বলল, চলো এবার যাই। চলো। দুজনেই উঠে পড়ল। পাশাপাশি হেঁটে বাইরে এলো, ট্রাম ধরল। তারপর তালহীন গানের মতো, ছন্দহীন কবিতার মতো কেমন একটা ব্যর্থ মনে সেদিনের মতো ছাড়াছাড়ি হলো তাদের। সেই রাত্রে ঘুমোতে পারল না সোমনাথ। উঠল, বসল, জানালায় দাঁড়ালো, কলতলায় গিয়ে বারে বারে জল ছিটলো মুখে চোখে, বারে বারে চাবুক মারল মনকে। এখনো সময় আছে। সোমনাথ, সাবধান হও। মার কথা কি ভুলে গেলে তুমি? ভুলে গেলে তুমি ছাড়া আর কিছু নেই, কেউ নেই তাঁর। তোমার সুখের জন্য তাঁর আত্মত্যাগ, তাঁর অক্লান্ত সেবা, সকলের মন জুগিয়ে তোমার প্রতি তাঁদের মনকে আর্দ্র করবার ব্যাকুল চেষ্টা, নিজের স্বল্পাহারকে স্বল্পতম করে তোমার আহার্য সমৃদ্ধ করা, প্রতিদিন প্রতি নিঃশ্বাসে যার নির্যাস টেনে টেনে তুমি আজ এখানে পৌঁছেছ, তাকে কি শেষে তুমি ভুলে গেলে? শেষে কি তোমার এই হলো? তুমি কি জানো না, জাতি ধর্মে অখণ্ড বিশ্বাসী তরঙ্গিনী তোমাকেও ছাড়বেন, কিন্তু ধর্মত্যাগ করে কোনোদিনই কেতকীকে গ্রহণ করতে পারবেন না। কিন্তু প্রেমের জোর মৃত্যুর মতোই প্রবল, তাকে ঠেকাবে কে? তাই সমস্ত রাত না ঘুমিয়ে সারাদিন মনের সঙ্গে লড়াই করে বিকেল হতেই চঞ্চল হয়ে উঠল সে। হঠাৎ একসময় ঘড়ির দিকে তাকিয়ে ব্রাকেট থেকে একটা জামা টেনে গায়ে দিল। তারপর প্রায় ছুটে বেরিয়ে এলো রাস্তায়। শুধু চোখের দেখায় তো আর মানুষের ধর্মপতন হয় না। গ্রীষ্মের ছুটি শেষ হলেই পরীক্ষা আরম্ভ। কাজেই এবার আর দেশে যাবে না স্থির করল সোমনাথ। বাস্তবিকই পড়াশোনায় অনেক শৈথিল্য ঘটে গেছে তার। কিন্তু ছুটির দিন 3 আগে একদিন নেপেন্দা এসে হাজির। কিরে, তুই নাকি দেশে যাবি নে? নেহাত অপ্রত্যাশিতভাবে তাকে দেখে সোমনাথ অবাকও হলো, খুশিও হলো। বসুন বসুন, আপনি যাচ্ছেন বুঝি? তাই তো, চিনি খুড়িমা চিঠি লিখেছেন যে।
মা, কি লিখেছেন? মার খবর জানতে উৎসুক হলো সোমনাথ। কি আর, তুই যাবি নে তাই তার মন খারাপ? সোমনাথ একটু চুপ করে রইল, তারপর বলল, সে তো জানি, মাকে আমি সেজন্যই খুলে লিখেছি সব। পিঠে চাপড় দিয়ে নেপেন বলল, আরে চল চল, একবার ঘুরে আসবি। না নেপেনদা, বড় ক্ষতি হবে পড়াশোনার। তোর মার মন কি মানবে? তোকে না দেখলে তার দুনিয়া অন্ধকার। সোমনাথেরও মন কেমন করল মার জন্য। একটু চুপ করে থেকে বলল, আপনি বুঝিয়ে বলবেন। আরে তার দরকার নেই, তার দরকার নেই, তিনি বুঝেরই মানুষ। আমি যেন তোকে জোর করে ধরে নিয়ে যাই এ হুকুম দেননি তিনি। আমি তার জন্যেও আসিনি, যেন স্বচক্ষে একবার দেখে যাই তার পুত্রটিকে, এ কথাই লিখেছেন তোর বৌদির মারফত। তা তোর চেহারা তো দেখছি খুব ভালো হয়েছে, ভালোই আছিস, কি বলিস? সোমনাথ জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল, একটু চমকালো, একটা সন্দিগ্ধ দৃষ্টিতে তাকালো নেপেনের দিকে। কবে যাচ্ছেন আপনি? এই 2-4 দিনের মধ্যেই। পরশু ছুটি হবে, তারপর টুকটাক জাদু একটা কাজ, সামান্য কেনাকাটা। তা আমি বলি কি, না হয় হপ্তা 2-এর জন্যই চল না, একবার দেখা করে আসবি। আমার যে পড়াশোনা একদম হয়নি। আরে ও হয়ে যাবে। তাহলে তাহলে আর কিছু না, আমি যেদিন যাব সেদিনই চল, কিচ্ছু ক্ষতি হবে না। নৃপেন চলে যাবার পরে সোমনাথ ভালো করে নিজের মন পরীক্ষা করে দেখল কেন সে যেতে চাইছিল না। সত্যি কি পড়াশোনার কথা ভেবেই, না আর কিছু? হঠাৎ মনটা কেমন খারাপ হয়ে গেল। পরের দিন কেতকীর সঙ্গে দেখা হতেই বলল, আমি দেশে যাচ্ছি কেকা। দেশে? কেন? অবাক চোখে ভুরু কুচকল কেতকী। একবার দেখা করে আসি মার সঙ্গে। ও, বেশি দিন থাকবো না, পড়াশোনা তো বলতে গেলে কিছুই করিনি সারা বছর। তুমি বরং তোমার মার কাছে একবার ঘুরে এসো না। যাব। এরপরে আর কোনো কথা ভেবে পেল না সোমনাথ। কেতকী মুখ ভার করে অন্যদিকে তাকিয়ে রইল। অনেকক্ষণ পরে সোমনাথ বলল, রাগ করলে? রাগ কেন বারে? তবে কথা বলছো না? কি বলবো, সবসময় ভালো লাগে না কথা বলতে। তবে থাক কথা। একটু মন ভারী সোমনাথেরও হলো বই কি। কিন্তু নির্দিষ্ট দিনে স্টেশনে এসে ছেলে মানুষের মতো কান্না পেল সোমনাথের। মাকে দেখবার আগ্রহকে ছাপিয়ে যে কেতকীর বিচ্ছেদ বেদনাই এমন প্রবল হয়ে উঠল, এটা ভেবে ভেবেই যেন দুঃখ হলো বেশি। কেমন একটা ধাক্কা লাগলো হৃদয়ে। তবে কি এতদিনের মা এই 2 দিনের মানুষটার কাছে হেরে গেলেন? এর চেয়ে দুঃখ তবে আর কি আছে জীবনে? নেপেনদা খুশি মুখে এটা কিনছেন ওটা কিনছেন, একবার নামছেন একবার উঠছেন, পরিপাটি করে বিছানা পাচ্ছেন জায়গা জুড়ে। এই ছুটতে ছুটতে গিয়ে কুজভর্তি জল নিয়ে এলেন, আবার তক্ষুনি ছুটলেন পাখা আনতে। একটা আনন্দের জোয়ার, যেন ফুটছেন টকবক করে। সোমনাথও নামলো একবার। প্রচণ্ড ইচ্ছে হলো এক ছুটে পালিয়ে যায় স্টেশন থেকে। মনকে শায়েস্তা করে আবার উঠে বসল তক্ষুনি। ঘণ্টা দিল গাড়িতে, গার্ড নিশে নুড়িয়ে চলে গেল। হুইসেল বাজিয়ে গাড়ি ছাড়ল ঝকঝক করে। জানলা দিয়ে পরিত্যক্ত স্টেশনের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন চোখ নিবিড় হয়ে অন্ধকারে ডুব দিল। কেবল জোনাকি আর জোনাকি, ঝোপ আর ঝাড়, সোমনাথের মনের মতোই দুর্ভেদ্য অরণ্যের রোদন। দেশে এসে মার সান্নিধ্য লাভের পরেও সেই বিষণ্ণতা কাটল না সোমনাথের। তারপর কেয়ার অফ পোস্টমাস্টারের ঠিকানায় যখন ঘন ঘন নীল রঙের মোটা খাম আসতে লাগলো রঙের রসে পরিপূর্ণ হয়ে, তখন মুখে হাসি ফুটল তার। মায়ের সঙ্গে হৃদ্যতা গভীর হল, ঠাকুরমার সঙ্গেও 2-4টে অপটু ঠাট্টায় গলদঘর্ম হল। কেতকীর সঙ্গে বিরহের একমাত্র সান্ত্বনা সেই ঘন ঘন নীল খামের ভিতরকার পত্র প্রলাপ তাদের পরস্পরকে যেন আরো নিবিড় হওয়ার সুযোগ দিল। যে কথা, যে মন এতদিনের লক্ষ লক্ষ কথাতে বলতে পারেনি, চিঠির নীরব অক্ষর অনায়াসে তা উন্মুখ করে দিল দুজনের কাছে। তারপর যে একটা মাস সে দেশে রইল, সমস্তটা হৃদয় ঘড়ির কাঁটার মতো থরথর করে কাঁপল।
সমস্তটা সময় একটা মধুর বিরহ বেদনায় পরিপক্ক ফলের মতো পরিপূর্ণ হয়ে রইল। আবার একদিন গুরুজনদের প্রণাম করে বেলপাতা কানে গুজে মার জল ভরা চোখের দিকে তাকিয়ে ফেরবার সময় হলো সোমনাথের। যাবার আগের মুহূর্তে কি জানি কেন হঠাৎ সে দুহাতে জড়িয়ে ধরল তরঙ্গিনীকে। মা ছোট হয়ে গেছেন এইটুকু, একটা একমুঠো মানুষ, ফর্সা, রোগা, অসহায় আর মিষ্টি। মার ঘাড়ের কাছে আঙুর থোকার মতো কালো চুলে হাত ডুবিয়ে সরু সাদা বিধবা স্মৃতিতে গাল ঠেকিয়ে হৃদয় যেন তার ভেঙে গেল। মা, মা, তার মা, তার ছোট্ট আর শান্ত আর দুঃখিনী মা, তার মেয়ে। তরঙ্গিনীর গাল বেয়ে জলের ধারা নামল। কতদিন আগে এমনি করে তরঙ্গিনীর বাবা একদিন তাকে বুকে জড়িয়ে মাথায় চুমু খেয়ে বিদায় দিয়েছিলেন। মনে পড়ল সেই কথা। মাতৃহীন তরঙ্গিনীর চোখে সেদিন এমনি করেই ধারা নেমেছিল। সেদিন তার কপালে চন্দন ছিল, সিঁথিতে লাল সিঁদুর, পরনে লাল চেলি, আঁচলে গিট বেঁধে সোমনাথের বাবা নিয়ে এসেছিলেন এই বাড়িতে। 42 বছরের বাবার বুকে মাথা রেখে সেদিন যে বিচ্ছেদ বেদনায় সমস্ত হৃদয় তার মথিত হয়েছিল, আজ 25 বছর পরে 23 বছরের ছেলের বুকে মাথা রেখেও তার বুকটা যেন ঠিক তেমনি সুরে কেঁদে উঠল। এ কেমন বিদায়! তাড়াতাড়ি চোখ মুছে ছেলের মাথায় হাত রাখলেন, মনে মনে ঈশ্বর স্মরণ করলেন। আর তো মাত্র 2 মাস, তারপরেই আবার সোমনাথ ফিরে আসবে তার বুকে। তবে কেন তার বোন এমন ব্যাকুল হলো আজ? আহা, সোনা আমার, মানিক আমার, আমার বুক জুড়োনো ধন, ভালো থেকো, ভালো থেকো। বারে বারে মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করতে লাগলেন তিনি। কলকাতা ফিরে এসে আর কোনো দিকে মন দিল না সোমনাথ। দ্বিধা, দ্বন্দ্ব, চিন্তা, ভাবনা সবকিছুর ওপর একটি কালো পর্দা ফেলে অর্জুনের লক্ষ্যভেদের মতো একমাত্র পরীক্ষা ছাড়া আর কিছুই ভাবল না। যতটা ক্ষতি হয়েছিল তার দ্বিগুণ সে পূরণ করে নিল ওইটুকু সময়। পরীক্ষার পরেই একজন প্রফেসরের দয়ায় একটি ভালো চাকরির তদবিরের সুযোগ পেল। ফল বেরুবার সঙ্গে সঙ্গে বহাল হতেও দেরি হলো না। বলাই বাহুল্য, প্রথম শ্রেণীতে প্রথম হয়ে বিশ্ববিদ্যালয়ের শেষ সোপান অতিক্রম করল সে। যা চেয়েছিল, যেমন করে চেয়েছিল, ধাপে ধাপে সবই ঈশ্বর দিলেন তাকে। এইবার মা, এইবার একটি বাড়ি ভাড়া করে মাকে এনে প্রতিষ্ঠিত করা। সে আর কে? সে তো তার মারই প্রতিলিপি। তবু মনে মনে অস্থিরতা কাটে না সোমনাথের, তবু শান্তি নেই। মা এলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? একলা ঘরের দেয়ালে মাথা ঠোকে মনে মনে। তারপর কোনো এক সন্ধ্যায় কার্জন পার্কের ঘাসে বসে আসল কথাটি উত্থাপন করল কেতকী। আর কতদিন এভাবে কাটবে? সোমনাথ চমকে উঠল। তোমার মাকে এইবার জানাও। কি জানাবো? তা কি তুমি জানো না? ও, আমিও আমার মাকে বলি, রাজি হলে ভালো, না হলে কি হবে? কি আর হবে, বাধ্য হয়ে ওদের অমতেই? উপায় কি? না, ছি, কি ছি? গুরুজনদের অমতে মানে? গুরুজনদের অমতে বুঝি আর সবই করা যায়, কেবল বিয়েটা ছাড়া? না, তা কেন? তাই তো বলছো। আমি বলছিলাম কি, ওদের মত থাকা দরকার। সে তো নিশ্চয়ই, তাই বলছিলাম, যদি ওরা মত না দেন তাহলে? সোমনাথ আকাশের দিকে তাকালো, যেন সেখানে উত্তর লেখা আছে। তাহলে কি করবে তুমি? তুমি কি করবে? আমার কথা বারে বারে শুনলে কি তোমার মনে জোর আসবে? সোমনাথ চুপ করে রইল। একটু অপেক্ষা করে সহসা কেতকী উত্তপ্ত হয়ে বলল, কিছু বলছো না কেন? কি বলবো? কিছু বলবার নেই? সোমনাথ চুপ। আস্তে আস্তে অন্ধকার গাঢ় হলো। তার ছায়া পড়ল নাগকেশরের ডালের ফাঁকে, ছোট ছোট লাল নীল ফুলের পাপড়িতে। লোকজন বিরল হয়ে এলো। গঙ্গার হাওয়া ঝাপটা দিল গড়ের মাঠের প্রশস্ত বুকে। নিঃশ্বাস নিল সোমনাথ।
তোমরা তো খ্রিস্টান না? হ্যাঁ, আমরা হিন্দু। জানি। আমার মা, তাও জানি। তবে 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 কি সোমনাথ? কেতকীর গলা কেঁপে উঠল থরথর করে। কেকা, আমার মার কথা তো তুমি সবই শুনেছ। কেতকী হাঁটুতে মুখ লুকোলো। তোমাকে বিয়ে করলে মা আমাকে ত্যাগ করবেন। শুধু কি তার কথাই ভাববে, আমার কথা ভাববে না? তাও ভাবি কেতকী, কিন্তু কিছুই কিনারা করতে পারি না। তোমার মাকে জিজ্ঞাসা করে দেখো তিনি কি বলেন। আমার মার মত হবে না, তা আমি জানি। আর কাকা, তিনিও মত দেবেন না। তুমি কি তবে তাঁদের অমতেই? আমার সঙ্গে তোমার বিয়ের অনুষ্ঠানটুকু ছাড়া আর কি বাকি সোমনাথ? এতদিন তো তাঁদের কথা ভাবিনি আমরা। আমার মার দুঃখের ইতিহাস তুমি জানো না। আমি ছাড়া তার কেউ নেই, কিছু নেই। সোমনাথের গলা ধরে এলো। জানি। হাঁটু থেকে মুখ তুলে চকচকে চোখে সোমনাথের মুখে দৃষ্টি স্থির করল কেতকী। তিনি তোমার জন্য অনেক করেছেন, অনেক ত্যাগ, অনেক দুঃখ, অনেক সহ্য। কিন্তু সন্তানের জন্য মায়ের এই সমর্পণ কি একটা খুব আশ্চর্যের বিষয়। সে ধৈর্য, সে শক্তি তো ঈশ্বরই তাদের মধ্যে দিয়ে দেন, তা নইলে সৃষ্টি থাকে না। কিন্তু আমি তোমার কে? আমি যে দিনের পর দিন তোমার জন্য এমন উন্মুখ করে রেখেছি নিজেকে। মান, সম্মান, নিন্দে, প্রশংসা, স্বধর্ম, স্বজাতি সব সব ছাড়তে প্রস্তুত করেছি নিজেকে। তার ঋণ তুমি শুধবে কি দিয়ে? কেতকী উঠে দাঁড়ালো। আজই তবে সব শেষ হোক। কেকা! কেতকীর আঁচলটা হাতের মুঠোয় চেপে ধরল সোমনাথ। শান্ত হও, শোনো। কেতকী আঁচলটা ছাড়িয়ে নিল। মা তোমাকে স্নেহ দিয়ে ভরে রেখেছেন, তার মধ্যে তাঁর আবার আশার বীজ লুকোনো আছে। জল সিঞ্চন করলে এই বীজই একদিন গাছ হয়ে ফুলে ফলে তাঁর জীবন ভরে দেবে। আমার কি স্বার্থ? ভালোবাসি, শুধু তো এই। কেকা! সোমনাথ, আমি কদিন থেকেই লক্ষ্য করছি তুমি আমাকে এড়িয়ে বেড়াও। তার দরকার কি? আমি নিজেই সরে যাব তোমার জীবন থেকে। শোনো শোনো কেতকী, না, এভাবে আমি আর তোমার সঙ্গে দেখা করব না। ভারী বিশ্রী, ভারী অশোভন। আমি আর নিজেকে অসম্মান করতে পারবো না। কেকা, শোনো, আমার কথা শোনো। ব্যাকুল আগ্রহের দুহাতের আকর্ষণে কেতকীকে কাছে টেনে নিল সোমনাথ। আমাকে দয়া করো, আমাকে সময় দাও, আমাকে বাঁচাও। কেতকী বসল। আস্তে তার মাথার চুলে বিলি কাটতে কাটতে বলল, শান্ত হও, শান্ত হও। যা ভালো বোঝো তাই করো, যা তোমার ভালো লাগে তাই হোক। আমি আছি, আমি তোমারই। আমার সমস্ত জীবন তোমার, সমস্ত আশা তোমার। গুনগুন করে গানের মতো বলতে লাগলো কেতকী। সোমনাথের এতদিনের রুদ্ধ যন্ত্রণা বরফের মতো গলে গলে ঝরে পড়ল গাল বেয়ে, বুক বেয়ে। এরপরে মনস্থির করল সোমনাথ, না, আর দেরি নয়। কেতকী ঠিকই বলেছে। 2 সপ্তাহ পরে একদিন তাকে নিয়ে রেজিস্ট্রি আপিসে গিয়ে বিয়ে করে এলো। জন কয়েক বন্ধু মিলে সাক্ষী হলো। ছোটখাটো একটা পার্টিও হলো চায়ের। খবরটা মাকে জানালো না, জানাতে পারল না কিছুতেই। মনে মনে ভাবল এখন থাক, কোনো অবসরে সুযোগ মতো নিজে গিয়েই সব ভালো করে বুঝিয়ে আসবে। একটা চিঠিতে আর কতটুকু বলা যায়? তরঙ্গিনী অবুঝ নন, খুলে বললে নিশ্চয়ই তিনি ক্ষমা করবেন, গ্রহণও করবেন। দুজন মিলে প্রাণপণে বাড়ি খুঁজে বার করল একটি। কেতকী তার টিউশনির টাকায় হাঁড়ি কুড়ি হাতাখুন্তি কিনল, ঘর সাজাবার সরঞ্জামও কিনল কিছু, আর হাতের বালা বন্ধক দিয়ে সংসার পাতল। প্রথম মাসের মাইনে পেয়ে সোমনাথ ছাড়িয়ে আনলো সেই বালা। তরঙ্গিনী চিঠি লিখলেন, তোমার চাকরির খবরে এখানে সবাই খুব সুখী হয়েছেন। এবার তুমি ধীরে আস্তে ভালো পাড়ায় ভালো একটি বাড়ি ভাড়া নেবার চেষ্টা করো। মেসে, হোটেলে এভাবে আর কতদিন কাটাবে? আমিও আর তোমাকে ছেড়ে থাকতে পারছি না। পুনশ্চ দিয়ে লেখা, তুমি কি মাইনে পেয়েছ? যদি তোমার নিজের খরচপত্র কুলিয়ে অসুবিধে না হয়
তাহলে আমাকে গোটা কয়েক টাকা পাঠিও। তোমার প্রথম চাকরির টাকায় সামান্য ভোগ দিতে চাই গোবিন্দকে, আর তোমার দাদু আর ঠাকুরমাকেও প্রণামী পাঠিও কিছু। চিঠি হাতে নিয়ে সোমনাথ লুকিয়ে লুকিয়ে চোখের জল মুছল। মন খারাপ করে এখানে ওখানে ঘুরে বেড়ালো। বাড়ি সে নিয়েছে, ভালো পাড়ায় ভালো বাড়ি নিয়েছে, কিন্তু সে বাড়িতে হয়তো কোনোদিনই মা আসতে পারবেন না। টাকাটা কোনো রকমে জোগাড় করে পাঠিয়ে দিল। কিন্তু কেতকীকে বিয়ে করে সে যত সুখী হয়েছিল তার কোনো তুলনা ছিল না। তাই এই মন খারাপও স্থায়ী হলো না। মনের মেঘ মুহূর্তে কোথায় ভেসে গেল। এই উচ্ছ্বসিত জীবনের মাঝখানে কালো ছায়া ফেলবে এমন সাধ্য কার আছে? দিন কাটে নেশার মতো, রাত একটা গানের গুনগুন, 14 অক্ষরের ঠাস বুননের পয়ার ছন্দ। জীবন যে এত মধুময়, জগৎ সংসার যে এত সুন্দর, এই কথা সে কেমন করে উপলব্ধি করত যদি না বুকের মধ্যে কেতকীকে পেত। বিয়ে করবার আগের মুহূর্তেও সোমনাথ ভাবতে পারেনি একটা মানুষের শারীরিক সান্নিধ্যে এত আলো, এত আনন্দ। কেতকীর মাও মত দেননি এই বিয়েতে। সেই একই আপত্তি, জাত খ্রিস্টান হয়ে হিন্দুর ছেলে বিয়ে করে শেষে কি নরকে যাবে তার মেয়ে? কেন, ব্যাপটাইজড হতে বাধা কি? হাতে পেয়েও মুঠোয় এনেও মেয়েটা ত্রাণ করবে না লোকটিকে? স্বর্গের রাস্তা বাতলে দেবে না? ঈশ্বরের একমাত্র পুত্রের কথা ভাবতে শেখাবে না? তবে ঠিক তাকে। তুমি কিসের জন্যই পবিত্র খ্রিস্টকুলে জন্মগ্রহণ করেছ শুনি? এটুকু ধর্মজ্ঞান নেই তোমার? ও যিশু, যিশু! কেতকী মায়ের কথা বলতে বলতে হেসে ফেলেছিল। এসব ধর্মের বুলি সে সইতে পারে না। তার হাসি পায়, রাগও হয়। কিন্তু সোমনাথ হাসেনি, হাসতে পারেনি। হঠাৎ নিজের মার কথা মনে পড়ে মন খারাপ হয়ে গিয়েছে। মার বন্ধন ছিন্ন করে, কাকাকে লঙ্ঘন করে যত অনায়াসে কেতকী চলে আসতে পেরেছে তার কাছে, সে তা পারেনি। ভরা হৃদয়ের ফাঁকে ফাঁকে কোথায় যেন একটা শূন্যতাও অনুভব করেছে মনে মনে, কোথায় যেন একটা বেদনার টনটনানি। মাস কয়েক পরে কেতকী বলল, তুমি আজকাল এমন ভার হয়ে থাকো কেন? তার চেয়ে একবার যাও না মার কাছে। মাকে তুমি এখানে নিয়ে এসো গিয়ে, এলেই সব ঠিক হয়ে যাবে। আনবো? সোমনাথ খুশি হয়ে ওঠে। তার আশা হয়, কিন্তু কি ভেবে আবার ভয়ও হয় মনে। তবু তো এখন আশা আছে, তারপর যদি সেটুকুও না থাকে? যাবে যাবেই করছিল, আবেদনও পাঠিয়েছিল ছুটির জন্য। এর মধ্যেই একটা টেলিগ্রাম এলো, তরঙ্গিনীর অসুখ। প্রাণ মুহূর্তে আকুল হয়ে উঠল। কিন্তু মুশকিল হলো কেতকীকে নিয়ে। কদিন থেকেই তার শরীর অত্যন্ত খারাপ যাচ্ছিল। ডাক্তার বললেন সন্তান সম্ভবা। ও মা, তাতে কি হয়েছে? কেতকী আশ্বাস দিল, তুমি এখনই চলে যাও, আমার কিচ্ছু হবে না, বৃন্দাবনই তো রয়েছে। তবু তোমার যত বাজে চিন্তা। বেশ তো, রমেনবাবুকে বলে যেও, তিনি আসবেন খবর নিতে। রমেন সোমনাথের বন্ধু, বিয়ের সাক্ষী। আর সম্ভব হলে অবস্থা বুঝে মাকে এখানে নিয়েই চলে এসো। তুমি দেখো, মা কিছুই বলবেন না। 2 দিনে আমি তাকে ঠিক করে নেব। তবু খুঁতখুত করল সোমনাথ। তারপর খুঁজে পেতে একটা চেনা জানা বুড়ি ঝি এনে বহাল করে রওনা হলো। ভিড়, ভিড়, অসম্ভব ভিড়। এত ভিড় কেন আজ? অবশ্যই ঢাকা মেল আবার ভিড় শূন্য কবে? তবু আজকের ভিড় যেন অসহ্য বোধ হলো সোমনাথের। মন বিরক্তিতে ভরে উঠল। এমনকি গাড়িটা ছাড়ছে না বলেও ভীষণ রাগ হলো তার। মনে হলো তাকে জ্বালাবার জন্যই যেন পণ করে দাঁড়িয়ে আছে এই যন্ত্র দানব। কিন্তু সত্যি তা নয়। গাড়ি ছাড়ল শেষ পর্যন্ত। কিন্তু তাতেই কি শান্তি আছে? লোকজনের কিচিরবিচিরের অন্ত নেই। এরা কি আজ সারা রাতি কোলাহল করবে নাকি? কোলাহল বন্ধ হলো খানিকক্ষণের মধ্যেই। গাড়ির একটানা শব্দ ছাড়া সব শব্দ মুছে গেল পৃথিবী থেকে। এই চাপাচাপি গুতগুতির মধ্যেও কি কৌশলে হাঁটু মুড়ে শুয়ে পড়ল সব। চোখ কুঁচকে তাকিয়ে দেখতে দেখতে তাতেও বিরক্ত বোধ করল সোমনাথ। মানুষ তো মানুষই, এমন জন্তু জানোয়ারের মতো যেমন তেমন করে শোয় কি করে?
যদি বা শোয়, ঘুমোয় কি করে? আলো জ্বলা ঘুমে ভরা কামরা থেকে মুখ ফিরিয়ে চোখ রাখলো বাইরে। তারপর কখন সেই জন্তু জানোয়ারের মতো তারও চোখে তন্দ্রা নেমে এলো। স্রোতের মতো গাড়ির একটানা দোলা নিতে বোধহয় ছেলেবেলার মায়ের কোলের ঝাঁকানির আস্বাদ আছে। গাড়ির একটানা আওয়াজে ঘুম পাড়ানি গান। জানলার কাঠে মাথা রেখে তার তন্দ্রা ঘুমের গভীরে পৌঁছল। ভাঙল যখন, তখন ভোর 4টের শিরশিরানি। পদ্মার বুক জুড়ানো, প্রাণ জুড়ানো ঠান্ডা হাওয়া। গাড়ি থামল গোয়ালন্দে। রাশি রাশি কুলির স্রোত ঝিকির দিয়ে উঠে পড়ল গাড়িতে। তারপরেই যে কে কোনখান দিয়ে কার মাল টেনে নিয়ে হাওয়া, তার সন্ধানী অস্থির হয়ে যেন পিলপিল করে যাত্রীরা সব ছুটতে লাগলো। ধর্মড়িয়ে উঠে দাঁড়ালো সোমনাথ। চোখ মুছতে মুছতে নেমে পড়ল তাড়াতাড়ি। রেল লাইন থেকে পদ্মা এখন বহু দূরে। জল নেমে গেছে। আবার আষাঢ় শ্রাবণ মাসে লাইনের ওপরেই থই থই করবে জলরাশি। স্টিমার এক পায়ের রাস্তা। অন্ধকারে চোখ দিয়ে লক্ষ্য করতে চেষ্টা করল কুলিটিকে। কখন সে চলে গেছে, কত দূরে কে জানে। স্টিমারে উঠল এসে। সিঁড়ি দিয়ে কি ওঠা যায়? লোকের চাপে এগোনোই দায়। কিন্তু দোতলায় উঠেই মন খুশি। একলা একটি কোণে ডেকের উপর সুজনি বিছিয়ে বালিশ দিয়ে জায়গা আটকে রেখেছে কুলি। তাকে দেখেই একগাল হাসি। এই তো আমি বাবু, আয়েন, এই দিকে আয়েন। ওরা ঠিক জানে কোন যাত্রী কোথায় বসবে, কিরকম তার পছন্দ। তাছাড়া কতবার এলো গেল, হয়তো চেনেও সোমনাথকে। আলো ফুটছে একটু একটু, ঝাউ পাতার মতো ঝাপসা ঝাপসা দৃশ্য। মুখ দেখা যায় সেই অস্পষ্ট আলোয়। বকশিস দিবেন কইলে কেমন নিরালা জাগা বাইসা দিছি। আবার একগাল হাসি। বয়স তার 19-20, রং পরিষ্কার, কচি সুন্দর মুখ। সোমনাথ পকেট থেকে 4 আনার বদলে পুরো 1টি টাকা গুজে দিল হাতে। ভোরের স্পর্শ মনের গ্লানি মুছে নিয়েছে। এই ট্রেন থেকে নামা, এই সকাল, সকালের এই গন্ধ, হাওয়া, পদ্মার শীতলতা, কুলি, কুলিদের বন্ধুতা, সব জানে সোমনাথ। এই বছরে কতবার এলো গেল, কতবার কত ঋতুতে, সব সময় এই সকালটি তার অদ্ভুত ভালো লাগে। রেলিংয়ে ভর দিয়ে জলের দিকে তাকিয়ে রইল সে। আস্তে আস্তে আবির ছড়ালো জলে। ধীরে ধীরে, তিলে তিলে, ভাঁজে ভাঁজে রং ছিটিয়ে পশ্চিম আকাশে স্পষ্ট হয়ে 7টি রং খেলা করল খানিকক্ষণ। তারপর হঠাৎ পূবের দিগন্ত রেখা বিদীর্ণ করে লাফ দিয়ে উঠে এলো মেজেন্টা রঙের গোল গাল প্রকাণ্ড সূর্য। ভোর হলো। সোমনাথ খাবার ঘরের সামনে গিয়ে চায়ের অর্ডার দিল খানসামাকে। স্টিমার লেট হয়েছিল। তার পাশা পৌঁছতেই বেলা 12টা। নৌকা করে বাড়ি আসতে আসতে প্রায় বিকেল। কৃষ্ণদাস তখনও ফেরেননি দপ্তর থেকে। ঠাকুরমারও পাড়া বেড়ানো শেষ হয়নি। বারান্দায় বসে তরঙ্গিনী চুল বেঁধে দিচ্ছিলেন একটি মেয়ের। পাশে ছোট্ট গন্ধ তেলের বাটি, কাঠের হেলানো আয়না সামনে, রঙিন জাপানি টিনের বাক্সে কাঁটা, ফিতে, খোঁপার রূপোর ফুল, লম্বা চুল আঁচড়ে আঁচড়ে মসৃণ সাপের মতো চ্যাপ্টা চওড়া 8 গুছির বিনুনি পাকাতে পাকাতে তিনি ফিরে তাকালেন। সোমনাথ মাকে দেখে অবাক হল, আর মা ছেলেকে দেখে হাসি মুখে উঠে দাঁড়িয়ে বললেন, এসেছিস? মেয়েটি মুখ তুলে তাকালো এক পলক, তারপর আস্তে আস্তে চলে গেল ঘরের মধ্যে। তোমার অসুখ? হ্যাঁ, আয়। ছেলের মাথায় তিনি হাত রাখলেন। 2 দিন সামান্য জ্বর হয়েছিল, বিশেষ কিছু না। এখন ভালো আছো? আছি। সোমনাথকে নিয়ে তিনি নিজের ঘরে এসে বসলেন। ভূমিকা করে খুব বেশি সময় নষ্ট করলেন না তরঙ্গিনী। সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ শেষ করে চা খেয়ে একটু ঠান্ডা হতেই আসল কথাটা তিনি পারলেন ছেলের কাছে। নরম গলায় জিজ্ঞেস করলেন, কেমন চাকরি? একটু হেসে হাই তুলে সোমনাথ বলল, কেমন না, চাকরি সবই সমান। ছুটি কদিনের? 2 সপ্তাহ। 2 সপ্তাহ? একটু চিন্তা করলেন। আর কিছুদিন বাড়াতে পারিস না? এই কত কাণ্ড করে। কেতকীর কথা হঠাৎ মনে পড়ে প্রাণটা ছটফট করে উঠল সোমনাথের। এতক্ষণ একা একা কি জানি ভাবছেও, কত যেন খারাপ লাগছে।
বড় বড় চোখের শান্ত দৃষ্টি ছেলের দিকে তুলে তরঙ্গিনী আস্তে ডাকলেন, খোকা, মা। একটু চুপ করে থেকে বললেন, বুঝতেই পারছিস এই সামান্য দুদিনের জ্বরের জন্যই আমি তোকে অত দূর থেকে অত খরচ করিয়ে টেলিগ্রাম করে আনিনি। অন্য কারণ আছে তার। অন্য কারণ কি মা? আমি তোর বিয়ে ঠিক করেছি। বিয়ে? হ্যাঁ, তারিখও আমি সব দেখে রেখেছি। এই 14 দিনের মধ্যেই যা হোক নমবিষ্ণু করে সেটা তোকে সেরে যেতে হবে। তারপর সময় সুযোগ মতো লোকজন ডেকে খাওয়ানো দাওয়ানো বা কোনো উৎসব করা। মা, মেয়েটি খুব ভালো। দেখ, তুই মার পছন্দকে নিন্দে করতে পারবি নে, কিন্তু সেটা কথা নয়। তার চাইতে অনেক বেশি জরুরি হচ্ছে ওর আমি ছাড়া আর কেউ নেই সংসারে। বড় দুঃখী, বড় বিপন্ন। মা, অবশ্যই বলতে পারিস তার জন্য এভাবে ফাঁকি দিয়ে ডেকে আনবার দরকার ছিল কি? এও ভাবতে পারিস বিপন্ন বলে তোকেই বা বিয়ে করতে হবে কেন? তার কারণও আমি বলছি তোকে। দক্ষিণের বাড়ির পীতাম্বর বাড়ুজ্যেকে মনে আছে তোর? সেই যে মুন্সিগঞ্জে থাকতেন, তোর দাদু তোকে যার বাড়ি গিয়ে থেকে ওই কলেজে ভর্তি হতে বলেছিলেন। সোমনাথ মুড়ের মতো মাথা নাড়ল। টুনিকে মনে আছে? টুনি পিসি বলতিস তুই, পীতাম্বর কাকার মেয়ে। স্মৃতির অন্ধকার হাতড়ে টুনি পিসির মুখখানাও মনে পড়ল সোমনাথের। তার মার প্রিয়তমা সখী, রোজ দুপুরে আসতেন। লম্বা লম্বা মিষ্টি গন্ধমাখা চুল এলিয়ে দিয়ে শুয়ে শুয়ে কত গল্প করতেন মার সঙ্গে, গাল টিপে দিতেন তার, আর সে মুগ্ধ চোখে তাকিয়ে থাকত তার মুখের দিকে। সোমনাথ তখন কত বড়, 6 না 7? একটা ছোট্ট তুলতুলে নরম পুতুল রেখে একদিন মারা গেলেন তিনি, জ্যান্ত পুতুল। সেই পুতুল হাত নাড়ল, পা নাড়ল, খাবার জন্য কেঁদে উঠল জোরে, কিন্তু টুনি পিসি একটুও তাকালেন না। কপালে সিঁদুর মেখে পায়ে আলতা পরে লোকেদের কাঁধে চড়ে চলে গেলেন গোয়ালপাড়ার শ্মশানে। তরঙ্গিনী আঁচলে চোখের জল মুছে সেই ছোট্ট পুতুলটি বুকে তুলে নিলেন। তারপর কি? ওই তো একমাত্র সন্তান ছিল পীতাম্বর কাকার। মার গলা আবার কানে এলো তার। ওই মেয়েকে 10 বছরের রেখে তার মা মারা গিয়েছিলেন। আবার টুনিও তার মেয়েকে মাতৃহীন করে মার ধারা বজায় রাখল। তরঙ্গিনী আবেগ ভরে ছেলের পিঠের ওপর হাত রাখলেন। ওকে নিয়ে তুই সুখী হবি তাও আমি জানি। অল্প হাসলেন, গালের উপর তার টোল পড়ল সুখের। তারপর মুখ ঘুরিয়ে ঈষৎ উঁচু গলায় ডাকলেন, অরুন্ধতী। সোমনাথ ভেবে পেল না তার কি করা উচিত, কি বলা উচিত। 41 বছরের দুঃখ ক্লিষ্ট মুখের ওপর চোখ রেখে মার জন্য তার কষ্ট হলো। ধীরে ধীরে পা ফেলে 18-19 বছরের একটি মেয়ে এসে ঘরে দাঁড়ালো মুখ নিচু করে। একখানা নীলাম্বরী শাড়ির আঁচলে সারা গা ঢেকেছে। মৃদু একটি সৌরভ ছড়িয়ে পড়ল বাতাসে। বোধহয় বিকেলে স্নান সেরে এলো এই মাত্র। আভাসেই সোমনাথ দাঁতে দাঁত লাগিয়ে রুদ্ধশ্বাস হয়ে অন্যদিকে তাকিয়ে রইল। ওকে প্রণাম করো অরুন্ধতী, আমার ছেলে। ছি 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 ছি। সোমনাথ একেবারে তড়িৎস্পৃষ্টের মতো লাফিয়ে উঠে দাঁড়ালো। গম্ভীর মুখে তরঙ্গিনী বললেন, ছি কি? মেয়েদের সমস্ত জীবনের সমস্ত সার্থকতাই স্বামীকে ঘিরে। তাকে ছাড়া সুখ নেই, শান্তি নেই, মান মর্যাদা কিচ্ছু নেই। তার অভাবে জীবন মৃত্যু দুই সমান। স্থির হয়ে দাঁড়া, প্রণাম করো তুমি। অরুন্ধতী নিচু হয়ে তার ঠান্ডা নরম হাত সোমনাথের পায়ের পাতায় ছোঁয়ালো। অরুন্ধতী ঘর থেকে চলে যেতে তরঙ্গিনী বললেন, ভেবেছিলাম তুই একটু গুছিয়ে বসলে একেবারে শীতের সময়ই, কিন্তু অসম্ভব। পীতাম্বর কাকা মারা গেছেন বোধহয় 2 মাসও পড়েনি। এর মধ্যেই কানাঘুষো আরম্ভ হয়ে গেছে। মেয়েটা এখানে সুস্থির মতো আমার কাছে আছে বলে গ্রাম শুদ্ধ সব যেন বদ্ধপরিকর হয়েছে ওকে দুঃখ দিতে। তরঙ্গিনী নিঃশ্বাস নিলেন। অবশ্যই তাতে আমি ততটা ব্যস্ত হতাম না, কিন্তু তোর দাদু ঠাকুরমাও এ নিয়ে অত্যন্ত বিরক্ত বোধ করছেন। এজন্যই আমি উপায়ান্তর না দেখে শেষে টেলিগ্রাম করলাম। সোমনাথ চুপ।
ছেলের সম্মতি সম্বন্ধে তরঙ্গিনীর মনে লেশমাত্র সংশয় ছিল না বলেই তিনি এমন সাহসের সঙ্গে এমন সম্পূর্ণভাবে এই অসহায় মেয়েটিকে গ্রহণ করতে পেরেছিলেন। তার ছেলে, তার আশা আকাঙ্ক্ষা, ভালো লাগা, ভালোবাসার একমাত্র আধার। অতি বাধ্য সোমনাথ। সে কি এটুকু সম্মান, এটুকু অধিকার দেবে না তার মাকে? আর নির্বাচন যেখানে অযোগ্য নয়। যেদিন পীতাম্বর বাড়ুজ্যে মারা গেলেন, সেদিনের দৃশ্যটি ছবি হয়ে যেন লেগে আছে তার মনে। প্রথমটায় অরুন্ধতী বড় বড় চোখে চারদিকে তাকিয়ে ছটফট করে উঠল সারা শরীরে। মুহূর্তের জন্য ভেঙে পড়ল একেবারে, কিন্তু পর মুহূর্তেই স্থির। ধীরে ধীরে নিচু করল মাথা, কয়েকবার হাত মুঠো করল আর খুলল। তারপর ফুল চন্দন দিয়ে সাজিয়ে দিল তার একমাত্র বন্ধু, বন্ধন, আশ্রয়, স্বজন, অতি প্রিয় দাদামণিকে। মৃতদেহ সৎকারে নিয়ে যাবার পর তরঙ্গিনী নিয়ে এলেন তাকে নিজের বাড়িতে। পায়ে পায়ে চলে এলো সঙ্গে। মুখে একটা আওয়াজ নেই, চোখে এক ফোঁটা জল নেই। আশ্চর্য হয়ে গিয়েছিলেন তিনি। গভীর রাত্রে হঠাৎ ঘুম ভেঙে টের পেলেন তার বুকের কাছে বালিশে মুখ গুজে এতক্ষণে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে অরুন্ধতী। তরঙ্গিনী তাকে বুকের মধ্যে টেনে নিলেন, বললেন, ভয় কি বোকা? আমি তো আছি, আমি তো আজ থেকে তোমার মা। মা? কাঁপা কাঁপা গলায় অস্ফুটে উচ্চারণ করল অরুন্ধতী। তারপর আকুল আগ্রহে দুই হাতে জড়িয়ে ধরল তাকে। মুহূর্তে বন্ধন দৃঢ় হল। তারপর থেকে একেবারে ছায়া হয়ে আছে 2 মাস তার সঙ্গে। ওতপ্রোতভাবেই তো তিনি দেখেছেন ওকে। এমন অদ্ভুত চুপচাপ ঠান্ডা স্বভাব, অথচ সেই স্বভাবের মধ্যে এমন একটি দৃঢ়তা, ঋজুতা জড়িয়ে আছে যে অবাক হয়ে যান তিনি। দুধের মতন রং, কাজল ডোবানো চোখ, মেঘের মতো চুল, সারা শরীরে কাঁচা লাবণ্যের জোয়ার। রূপে গুণে এমন দুর্লভ মেয়েকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে কেনই বা আপত্তি হবে সোমনাথের? 2-1 দিন পরে কৃষ্ণদাস বললেন, এসব তুমি কি করছো বৌমা, বলো তো? এত বড় বিয়ের যোগ্যী একটা মেয়েকে কোন সাহসে তুমি নিজের দায়িত্বে বাড়ির মধ্যে এনে রেখেছ? মাথায় ঘোমটা টেনে দরজার এপিঠে দাঁড়িয়ে তরঙ্গিনী শাশুড়ির দিকে তাকিয়ে বললেন, কাকাকে আপনি বলুন খুড়িমা, সোমনাথের বউ হিসেবেই আমি ওকে এখানে নিয়ে এসেছি। ওর সব দায়িত্ব আমার। দায়িত্ব নিলেই তো আর হলো না। তাহলে ছেলেকে লিখে দাও সে কথা, সে এসে যা হোক ব্যবস্থা করুক। লিখব। বেশ, কিন্তু এসব ঝামেলা আমি খুব বেশি দিন সইতে পারবো না, সেটাও আগেই জানিয়ে রাখলুম। রীতিমতো রাগ ভাব দেখালেন কৃষ্ণদাস। এ ব্যাপারে একটুও খুশি হননি তিনি, তাঁর স্ত্রীও না। এতদিন খাওয়ালেন, পড়ালেন, আর বিয়ের বেলা তরঙ্গিনী সব। কেন, ছেলেটাকে দিয়ে কি কম টাকা নিতে পারতেন তারা? তবু তো তরঙ্গিনীর একটা ঋণ শোধ হতো। কিন্তু কি বলবেন, এখন তো আর তরঙ্গিনী তাদের আশ্রিত নয়। তার এখন MA পাস, চাকুরে, যোগ্য ছেলে আছে পেছনে। মৃত্যুর দিন সকালবেলা পীতাম্বর ডেকে পাঠিয়েছিলেন তরঙ্গিনীকে। তরঙ্গিনী কপাল পর্যন্ত ঘোমটা টেনে চোখ নিচু করে তাঁর পায়ের তলায় বসলেন এসে। বৌমা, ঘর ঘরে গলায় তিনি ডাকলেন। ইশারা করে কাছে এসে বসতে বললেন। খুব কষ্ট হচ্ছে কাকাবাবু? তরঙ্গিনী বুকের ওপর হাত বুলোলেন। খুব। বুকে একটু পুরনো ঘি মালিশ করে দিই? কি লাভ বৌমা, বলুন। তুমি তো জানো তোমার শ্বশুর আমার কত বন্ধু ছিলেন। জানি। সোমনাথের বাবাকে আমি নিজের ছেলেদের মতোই ভালোবাসতাম, সে কথাও আমি শুনেছি। আর সোমনাথ, সে আজ বড় হয়েছে, মানুষ হয়েছে, যোগ্য হয়েছে। হাঁপাতে লাগলেন তিনি। বুকের শব্দ প্রবল হল। তরঙ্গিনী সস্নেহে বললেন, কাকা, আমি আপনার কথা বুঝতে পেরেছি। সে কথা তো বরাবরই স্থির। আপনি চুপ করুন। চুপ তো তিনি করবেনই, তবু তার শেষ কথাটি তো বলতে হবে। বৌমা, বলুন। তাহলে আমাকে কথা দাও, ওকে তুমি নিজের। শিরোটা মুমূর্ষ হাতটি তরঙ্গিনীর হাতের ওপর রাখলেন। গ্রহণ করবে ছেলের জন্য? কথা দিলাম, কথা দিলাম, আপনি কিছু ভাববেন না।
তরঙ্গিনী মুমূর্ষুর মুখের ওপর ঝুঁকে পড়লেন। তার চোখ সজল হয়ে এলো। ধরা গলায় বললেন, আজ থেকে ওর সব ভার আমার, আপনি শান্ত হন। পীতাম্বরের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কাঁপা কাঁপা হাত একটু তুললেন কি তুললেন না, ঠোঁট নেড়ে অস্ফুটে আশীর্বাদ করলেন। মার মুখের ওপর চোখ রেখে সবিস্তারে সব কথা শুনল সোমনাথ। তরঙ্গিনী একটু থেমে থেকে তাকিয়ে বললেন, তুই কি সেজন্য রাগ করলি? না। আমি কি অন্যায় করেছি? না। তবে এমন চুপ করে আছিস কেন? কি বলবো? মেয়েটি ভালো না? কি করে জানবো? দেখতে। মা, একটা কথা। না, আর না। সমস্ত শক্তি একত্র করে এবার বদ্ধপরিকর হলো সোমনাথ। সঙ্গে সঙ্গে তরঙ্গিনীর চোখে কেমন একটা ভয় নেমে এলো। ব্যাকুল গলায় বললেন, কি বলবি তুই? কি কথা? সোমনাথ, আমি তো তোর কাছে কোনোদিন কিছু চাইনি। এটুকু অধিকার না হয় দিলি আমাকে। আমি তো তোর মা। তুই রাগ করিস নে, এই মেয়েকে বিয়ে করতে দ্বিধা করিস নে তুই। সাপের কোমর ভেঙে গেল। দুটি হাত পেছনে মুষ্টিবদ্ধ করে ওইটুকু ঘরের অপরিসর মেঝের ওপরই জোরে জোরে পায়চারি করতে লাগলো সোমনাথ। তরঙ্গিনী ভাঙা ভাঙা গলায় বললেন, তোর স্ত্রী হিসেবেই ও এ বাড়িতে এসেছে। তা নইলে অত বড় একটি মেয়েকে এখানে নিয়ে আসার বা অসহায় বলে সহায় হবার কোনো প্রশ্নই উঠত না আমার অবস্থার জীবনে। আজ 17ই বৈশাখ, 19 তারিখ আর 28 তারিখ দুটো বিয়ের দিন আছে। 19 তারিখটাই মনে মনে ঠিক করে আমি তোকে টেলিগ্রাম পাঠিয়েছি। আর কিছু না, শুধু সকলের সামনে ওর মাথায় তুই সিঁদুর তুলে দিয়ে যা। এ বাড়িতে ওর একটা জায়গা হোক, সসম্মানে বাস করুক। মা, চুপ করো, চুপ করো। দুই হাতে মুখ ঢেকে চেয়ারের ওপর বসে পড়ল সোমনাথ। এ হয় না, হয় না, হতে পারে না। তরঙ্গিনী মুখে মুখে উচ্চারণ করলেন, হয় না, হতে পারে না। তারপর স্তব্ধ হয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে ঠোঁট নাড়লেন। হয় খোকা, হয়, হতেই হবে, হতেই হবে। আজ এ পর্যন্তই। উপন্যাসের 3য় পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।